নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মক টেস্টে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছি আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পর্ব ৩ নিয়ে আলোচনা করব। যারা নতুন দেখছো তাদের প্রতি একটু ছোট পরামর্শ দিয়ে রাখি, আমাদের পূর্বের যে মক টেস্টগুলো আছে সেগুলো সমস্ত তোমাদের জন্য প্লেলিস্ট করে রাখা হয়েছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং সেই অনুযায়ী তোমরা সেখানে গিয়ে কিন্তু প্রত্যেকটা মক টেস্ট সময় নিয়ে দিতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই যে পরীক্ষার আর কদিন বাকি, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমাদের কতটা প্রস্তুতি রয়েছে, এবং আজকের প্রথম এক্সক্লুসিভ মডেল কোশ্চেনের প্রথম প্রশ্ন যেটা আমরা দেখে নিতে পারবো, কা ও নাবডোহি খান্টিমন কেরওয়াল পদের চর্যাগার কে? যেমনটা আমরা সময় দিয়ে থাকি তোমাদের, তেমন করে সময় দিয়ে থাকবো এবং তোমরা কিন্তু সঠিক উত্তরটি নির্বাচন করার যথেষ্ট সময় পেয়ে যাবে। তাহলে আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরহপা। ঠিক আছে। ২ নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির ভেতর একটি চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুটে কাব্যের নাম কি ছিল? খুব সহজ একটি প্রশ্ন, কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে সঠিক উত্তর আমরা আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ৩ নম্বর প্রশ্ন, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব গোবিন্দ দাসের যে পর্যায়ে পদ? খুব সহজ, একটু সচেতনভাবে প্রশ্নটা দেখলেই আমরা উত্তরটা এখানে দিতে পারবো বলে আশা করছি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, গৌরাঙ্গ বিষয়ক পদ। ৪ নম্বর প্রশ্ন, কাশিরামের মহাভারতের নাম কি? আমরা এতদিন ধরে কাশিদাসী মহাভারতই জানি, এবং অবশ্যই সেই কাব্যের একটা নাম তো অবশ্যই তিনি দিয়েছেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারত পাঁচালী। ৫ নম্বর প্রশ্ন, আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, যার লেখা বৈষ্ণব পদাবলীর পদের কবিকে? এই পদের কবিকে সেটাই জানতে চাওয়া হয়েছে, এবং তোমরা চাইলে একটু সচেতনভাবে প্রশ্নটিকে আরো ভালো মতো পড়ার জন্য স্ক্রিনটাকে পজ করে নিতেই পারো। আমি সঠিক উত্তরটি বলে দিয়ে যাই, আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে জ্ঞানদাস। ৬ নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের পিতার নাম? আমি জানি অনেকেরই ভ্রু কুচকে গেছে, অনেকেরই কোশ্চেন মার্ক মনের মধ্যে চলে এসছে যে স্যার এই প্রশ্নটা কোথা থেকে এলো, কোথায় পেলেন আপনি? বিষয়টা হচ্ছে এটা একটা ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, বৃন্দাবন দাসের পিতার নাম পাওয়া যায়নি, গবেষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সেই জন্য এর অপশনগুলো যেগুলো উপরের ৩টি আছে সেগুলো পুরোটাই মেকি, এবং অপশন ডি উত্তর হয়ে যাবে, উপরের কোনোটি নয়। এই প্রশ্নটা আমি ইচ্ছে করে রেখেছি কারণ মাদ্রাসাতে এরকম একটা প্রশ্ন এসেছিল যে ছাত্রছাত্রীদের কনফিউজ করে দেওয়ার জন্য, তাই এই প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে। ঠিক আছে। ৭ নম্বর প্রশ্ন, চৈতন্য উত্তর যুগের মনসা মঙ্গলের একজন শ্রেষ্ঠ কবি কে? ভালো মতো প্রশ্নটাকে আগে পড়তে হবে। চৈতন্য উত্তর যুগের মনসা মঙ্গলের একজন শ্রেষ্ঠ কবির নাম জানতে চাওয়া হয়েছে। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কেতকাদাস ক্ষেমানন্দ। ৮ নম্বর প্রশ্ন, ১৬৬৪ শকাব্দ, ভালো মতো সময়কালটাকে দেখতে হবে। ১৬৬৪ শকাব্দ নিম্নলিখিত যার কাব্যের কাল নির্দেশ করছে? ৪টি অপশন নিচে আছে, দেখতেই পাচ্ছি আমরা। ভারতচন্দ্র রয়েছে, মুকুন্দ চক্রবর্তী রয়েছে, বিজয়গুপ্ত রয়েছে, কেতকাদাস ক্ষেমানন্দ রয়েছে। তাহলে এই ৪ জনের মধ্যে এই যে ১৬৬৪ শতাব্দ কার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুকুন্দ চক্রবর্তী। কেন, আমি একটু এখানে প্রসঙ্গক্রমে তথ্য তোমাদের দিয়ে রাখি। দেখো, এই যে এটা যেহেতু সংখ্যায় বের করে নেওয়া, সেই জন্য হয়তো অনেকের কনফিউশন হয়ে গেছে। এই যদি আমি বলতাম শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা, কতদিনে দিলাবর হরের বনিতা, এরকম করে যদি আমি বলতাম, তাহলে কিন্তু তোমরা চট করেই এটা বলে নিতে, স্যার এত সোজা প্রশ্ন দিয়েছেন, এটা তোমরা পারবই। তাহলে এটাকে শকাব্দে কনভার্ট করে নম্বরে আনা হয়েছে বলে অনেকের হয়তো একটু প্রশ্নবোধক চিহ্ন মনের মধ্যে জেগে গেছিল। তা এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। ঠিক আছে। ৯ নম্বরের প্রশ্নে চলে যাই। নূতন মঙ্গল বলা হয়েছে নিচের যে কাব্যকে? আশা করছি এটা আমরা সকলেই পারবো, এবং তোমরা চট করেই হয়তো প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর অন্নদামঙ্গল। ঠিক আছে। ১০ নম্বর প্রশ্ন, রত্নসেন নিচের যে কাব্যের চরিত্র? রত্নসেন নিচের যে কাব্যের চরিত্র? সতীময়না, পদ্মাবতী, ইউসুফ জুলেখা, সেকেন্দারনামা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পদ্মাবতী। ১১ নম্বর প্রশ্ন, গোবিন্দমঙ্গল নামে পরিচিত নিচের যে কাব্য? গোবিন্দমঙ্গল নামে পরিচিত নিচের যে কাব্য? সঠিক উত্তর শ্রীকৃষ্ণ বিজয়। ১২ নম্বর প্রশ্ন,
নগর পুরিলে দেবালয় কি এড়ায় প্রবাদটি যেখানে পাওয়া যায় বা যে কাব্যে পাওয়া যায় আর আমরা অপশনে 4টি কাব্যের নাম দেখতে পাচ্ছি এবং অবশ্যই আশা করছি সঠিক উত্তরও তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর অন্নদামঙ্গল। 13 নম্বর প্রশ্ন, যবে তারা 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 বলে তারা বেয়ে পড়বে ধারা, শাক্তপত্রের রচয়িতাকে? সঠিক উত্তর রামপ্রসাদ সেন। 14 নম্বর প্রশ্ন, কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে, পত্রীর স্রষ্টাকে? সঠিক উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, কাহারে কহিব মনের মরম, কে বা যাবে পরতীত, পত্রীর রচয়িতা কে? আমরা বুঝতেই পেরেছি অপশন দেখে যে এটি একটি বৈষ্ণব পদাবলীর পদ এবং এই অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাচ্ছে চণ্ডীদাস। 16 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের বোধোদয় রচনার প্রকাশকাল কত? বিদ্যাসাগরের বোধোদয় রচনার প্রকাশকাল, আশা করছি উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর 1851। 17 নম্বর প্রশ্ন, নিচের কে বঙ্কিম সমসাময়িক উপন্যাস? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে এটা পড়ছে এবং আশা করছি তোমরা এটা সকলেই উত্তর করে নিয়েছো এতক্ষণ। সঠিক উত্তর অপশন এ রমেশচন্দ্র দত্ত। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, অমরনাথ চরিত্রটি বঙ্কিমের যে উপন্যাসের চরিত্র? আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর রজন। 19 নম্বর, 1860 এই সালটি নিচের যে নাটকের প্রকাশকালকে নির্দেশ করে? 4টি নাটকের নাম আছে, প্রয়োজন আমাকে বলেই দিতে হয়। নীলদর্পণ, বিয়ে পাগলা বুড়ো, সদবার একাদশী, কমলে কামিনী। অবশ্য আমরা বুঝতেই পারছি এটা দীনবন্ধু মিত্রের রচিত নাটকের সাল জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ নীলদর্পণ। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ বঙ্কিমের নিচের যে উপন্যাসটির নাট্যরূপ দেন? আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী। 21 নম্বর প্রশ্ন, মধুসূদন তার কোন রচনায় অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করেন? এটা কিন্তু আমাদের পারা উচিত, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি এবং আশা করছি মধুসূদন নিয়ে যারা পড়াশোনা করেছো, কমপ্লিট করে নিয়েছো এতদিন, এই উত্তরটা কিন্তু তোমাদের পারা উচিত। সঠিক উত্তর তিলোত্তমা সম্ভব। 22 নম্বর প্রশ্ন, মেঘনাদকে বধ করা হয়েছে কাব্যের কততম স্বর্গে? অর্থাৎ মেঘনাদ বধ কাব্যে মেঘনাদকে বধ করা হয়েছে কাব্যের কততম স্বর্গে? এই প্রশ্নের উত্তরটি জানতে চাওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6ষ্ঠ স্বর্গ, আর 6ষ্ঠ স্বর্গের নামই হচ্ছে বধ। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, ত্রিজামা কাব্য সংকলনটি যার রচনা? বা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় সোজা করে যে ত্রিজামা কাব্যের কবিকে, এরকমও বলতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গিরিশচন্দ্রের একটি ঐতিহাসিক নাটকের উদাহরণ? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিচের কোনটি গিরিশচন্দ্রের একটি ঐতিহাসিক নাটক? ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভ্রান্তি। 25 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের যেটি প্রহসন, নিচের যে 4টি অপশন রয়েছে সেখানে দেখা যাচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের যেটি একটি প্রহসন। সঠিক উত্তর কল্কি অবতার। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের যে কাব্য তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল? রবীন্দ্রনাথের যে কাব্য তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল, আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর শেষ লেখা। ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শেষের কবিতা যে ধরনের রচনা? সঠিক উত্তর এটি একটি উপন্যাস। কারণ আমরা তাড়াহুড়োতে অনেক সময় অনেকেই এই প্রশ্নের উত্তর আমি ভুল দিতে দেখেছি। ঠিক আছে। আর এই সমস্ত ভুল উত্তর নিয়ে মিমও তৈরি হয়েছে অনেক, তো সেই জন্য আমি ভাবলাম যে এই প্রশ্নটা রেখে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়া যেতে পারে তোমাদের মধ্যে। ঠিক আছে।
28 নম্বর প্রশ্ন, চারুলতা চরিত্রটি রবীন্দ্রনাথের যে রচনার। খুব ভালো মতো সচেতনভাবে দেখতে হবে। যারা পড়াশোনা করেছো অবশ্যই তারা কিন্তু পারবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নষ্ট নেই। 29 নম্বর প্রশ্ন, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, পংক্তিটি রবীন্দ্রনাথের যে কবিতায় আছে। খুব বিখ্যাত একটা লাইন। সঠিক উত্তর নিরুদ্দেশ যাত্রা। 30 নম্বর প্রশ্ন, বনলতা সেন কাব্যের প্রকাশকাল কত। সঠিক উত্তর 1942। ঠিক আছে। 31 নম্বর প্রশ্ন, উত্তরে থাকো মৌন, এই কাব্যগ্রন্থের কবি কে। 4 জন কবি রয়েছেন এবং আশা করছি তোমরা দ্রুতই এর উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর বিষ্ণু দে। ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত উপন্যাসটি হল কোনটি। নিচে যে 4টি অপশন রয়েছে সেই 4টি অপশনের মধ্যে কোনটি। সঠিক উত্তর শুভদা। 33 নম্বর প্রশ্ন, বিজয়া ও নরেন শরৎচন্দ্রের যে উপন্যাসের চরিত্র। আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছো, কারণ শরৎচন্দ্রের পাঠক পাঠিকা প্রচুর অন্যান্যদের সাহিত্যিকদের তুলনায়, এবং আশা করছি তোমরা এই উপন্যাসের উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দত্তা। 34 নম্বর প্রশ্ন, নিচের যে গল্পটি পরশুরাম একটি মনুষ্যতর প্রাণীকে কেন্দ্র করে লিখেছেন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি, এবং আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটা নির্বাচন চট করেই করে নেবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে লম্বকর্ণ। লম্বকর্ণ একটি ছাগলের নাম, এবং গল্পটা যারা পড়েছে তারা কিন্তু ঘটনাটা জানে, আমি এখানে বলে সময় নষ্ট করছি না। 35 নম্বর প্রশ্ন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, যে কবিতায় পংক্তিগুলি আছে। এবং অবশ্যই এটা একটা খুব বিখ্যাত একটা কবিতার লাইন, এবং অপশনগুলো দেখেও তোমরা বুঝে গেছো যে জীবনানন্দ দাশেরই একটি বিখ্যাত কবিতার লাইন, এবং আমাকে নির্বাচন করতে হবে কোন কবিতার অংশ। ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বনলতা সেন। 36 নম্বর প্রশ্ন, কঙ্কাবতী কাব্যের রচয়িতা কে। কঙ্কাবতী কাব্যের রচয়িতা কে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বুদ্ধদেব বসু। 37 নম্বর প্রশ্ন, ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলায় বলেই মানুষের উপর ধীরে ধীরে বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। পরের লাইনটা এরকম আছে আর কি। তাহলে এই লাইনের এই কবিতাটি কবি কে। সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়। পাথরের ফুল কবিতার অংশ। ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সঠিক উত্তর বিজলি পত্রিকায়। 39 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী ড্যাশ পথের পাঁচালী উপন্যাসের একটি চরিত্র। শূন্যস্থান পূরণ করতে হবে। 4টি অপশন রয়েছে, দুর্গাবতী, শ্যামা, সর্বজয়া, হরেন্দ্রনাথ। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি অপশনের মধ্যে ড্যাশের মধ্যে বসবে, শূন্যস্থানে বসবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সর্বজয়া। 40 নম্বর প্রশ্ন, জীবন এত ছোট কেন, তারাশঙ্করের যে উপন্যাসের বিখ্যাত উক্তি। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা আজকে কিন্তু এই উত্তরটা অবশ্যই তোমাদের পরিষ্কার হয়ে যাবে মাথায়, কারণ এটা একটা খুব বিখ্যাত একটি লাইন, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে কবি উপন্যাসের। নিতাই বারবার করে এই প্রশ্নের উত্তর খুঁজছে তার জীবনে। নিতাই হচ্ছে একজন কবিয়াল এবং সমাজের তথাকথিত নিম্নবর্গীয় একজন ডোম সন্তান, এবং তার জীবন কাহিনী খুবই আমার পছন্দের একটা উপন্যাস, এবং তোমরা যদি কোনোদিন ফুরসত পাও অবশ্যই কবি উপন্যাসটাকে পড়ার রেকমেন্ডেশন জানাচ্ছি। খুব ভালো একটা উপন্যাস তারাশঙ্করের, এটা তোমরা পড়বে সময় পেলে। ঠিক আছে। চলো 41 নম্বর প্রশ্ন, গাওদিয়া গ্রামের প্রেক্ষাপটে রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটি কোনটি। দেখো প্রশ্নগুলোর ধরনগুলো একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা এক্সপেরিমেন্টও বলতে পারো। এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুতুল নাচের ইতিকথা। আর এই পুতুল নাচের ইতিকথাতে গাওদিয়া গ্রামকে এমনভাবে ফোটানো হয়েছে যে গাওদিয়া গ্রাম একদম পাঠকদের মাঝে একটা পরিচিতি পেয়ে গেছিল। ঠিক আছে। 42 নম্বর প্রশ্ন, বৈতরণীর তীরে উপন্যাসের রচয়িতা কে।
এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর বনকুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। ৪৩ নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে ভ্রমণ গদ্যটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। সঠিক উত্তর দেশ পত্রিকায়। ৪৪ নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর কুল বা পিতৃপদবী কি ছিল? আমরা সাধারণভাবে মহাশ্বেতা দেবী বলেই দেখেছি, তিনি পদবী ব্যবহার করেননি একটা সময়ের পর থেকে, কিন্তু তার কুল বা পিতৃপদবী ছিল হচ্ছে সঠিক উত্তর ঘটক। আর আমরা জানি তিনি মনীষ ঘটকের সুসন্তান এবং জ্যেষ্ঠ কন্যা। ঠিক আছে, আচ্ছা, ঋত্বিক ঘটক হচ্ছে মহাশ্বেতা দেবীর কাকাবাবু হন। তাহলে এরকম করে আমরা জানি বিজন ভট্টাচার্য মহাশ্বেতা দেবীর স্বামী ছিলেন। ঠিক আছে, তার মানে পুরো একটা সাহিত্যিক পরিচর্যার মধ্যেই কিন্তু মহাশ্বেতা দেবী বেড়ে উঠেছেন, আমরা সকলেই জানি, তবুও প্রসঙ্গক্রমে আমি জানিয়ে রাখলাম। ৪৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথের বলাকা পর্বে রচিত কাব্য? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করছি তোমরা এর উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, পূরবী কাব্য। ঠিক আছে, ৪৬ নম্বর প্রশ্ন, অতীন্দ্র ও এলা চরিত্র দুটি রয়েছে নিচের যে উপন্যাসগুলোর মধ্যে বা নাটকগুলোর মধ্যে, মানে 4টা গ্রন্থের নাম দেওয়া আছে, সেখান থেকে বলতে হবে। যেমন 4টা গ্রন্থের মধ্যে রয়েছে যোগাযোগ, শেষের কবিতা, 4 অধ্যায় এবং ফাল্গুনী। এবং আমরা বুঝতেই পারছি এগুলো সবই রবীন্দ্রনাথের রচিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 অধ্যায়। ৪৭ নম্বর প্রশ্ন, হলদে পাখির পালক যার লেখা বিখ্যাত শিশু সাহিত্যের মধ্যে একটি? সঠিক উত্তর লীলা মজুমদার। ৪৮ নম্বর প্রশ্নে, বারবার নষ্ট হয়ে যায় প্রভু তুমি আমাকে পবিত্র করো চরণটির স্রষ্টা কে? এটা কিন্তু আমাদের পারা উচিত, কারণ আমি একটু হিন্ট দিয়ে রাখি, কারণ এই যে লাইনটা আমরা বললাম সেই লাইনটার মধ্যে কিছু কিছু শব্দ নিয়ে কিন্তু তার একটা কাব্যগ্রন্থের নাম রয়েছে, এবং এটা নাম কবিতারই অংশ। ঠিক আছে, আশা করছি যারা পড়েছো তারা বুঝতে অসুবিধে হয়নি। অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় রচিত প্রভু নষ্ট হয়ে যায় কাব্যগ্রন্থের নাম কবিতা প্রভু নষ্ট হয়ে যায়, এবং সেই প্রভু নষ্ট হয়ে যায় কবিতারই প্রথম লাইন এটি। ঠিক আছে, চলো ৪৯ নম্বর প্রশ্ন, অঙ্গুরিতোর হিরণ্যজল কাব্যের কবি হলেন কে? এটা কিন্তু আমাদের পারা উচিত, কারণ একই জায়গা থেকে উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় এই কাব্যের কবি। ঠিক আছে, আজকের একেবারে অন্তিম প্রশ্ন ৫০ নম্বর, দ্বিজেন্দ্রলাল রায় ও ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ একই নামে যে নাটক লিখেছেন? খুব ট্রিকি কিন্তু প্রশ্নটা, এবং খুব গুরুত্বপূর্ণর মধ্যেও, কারণ আমি জানি হয়তোবা অনেকে মনে করতে পারো যে স্যার দ্বিজেন্দ্রলাল তো সিলেবাসে আছে মানছি, কিন্তু ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ তো নেই, কিন্তু তাদেরকে একটা জায়গায় লিঙ্ক করেছে কোথায়, সেটা হচ্ছে একই নামের নাটক লেখায়। ঠিক আছে, তাহলে সেই সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ভীষ্ম। এই ভীষ্ম নামে দ্বিজেন্দ্রলাল রায়ও লিখেছেন, আবার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদও ভীষ্ম নামে একটি নাটক লিখেছে। তাহলে এরকম তো অনেক কমন নাটক আমরা তো অবশ্যই পাই, কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন রাখা গেল তোমাদের সামনে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের জন্য আনা আমাদের 50টা বাছাই প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে। কেমন লাগলো এই প্রশ্নগুলো, তোমরা পরীক্ষা দিয়ে কেমন তোমাদের এক্সপিরিয়েন্স হলো অবশ্যই আমাকে জানাবে, এবং অবশ্যই 50-এ কত পেয়েছো সেটা তো অবশ্যই জানাবে। ঠিক আছে, এরকমই যদি ভিডিও আমাদের পেতে হয়, যারা নতুন আছে তাদেরকে বলছি আবারও একবার যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে সমস্ত এরকম মক টেস্টগুলো তোমাদের কাছে চলে আসে। ভালো লাগলে হাইপ করে দিও, যাতে ভিডিওটি সাপোর্ট পায় এবং আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে, এবং আমি উৎসাহ পাই আরও। তোমরা নতুন করে যদি ভিডিওটিকে ভালোবাসা দাও এবং লাইক করে জানাও যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ভালো থেকো, পড়াশোনায় থেকো,